দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তারেক আহমেদ। পরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার, অস্বাভাবিকভাবে পেট কাটায় কলেজ ছাত্রীর মৃত্যু। সিস্টেম লসের ফাঁদে দিনে 14 কোটি টাকার গ্যাস চুরি। এক সিঁড়িতেই নানি নাতনি ভাতিজির নিথর দেহ, পরিবারের শোকের ছায়া। বসছে আরো 1500 ক্যামেরা, ফোনে কথা বললেই মামলা। উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান কিভাবে বিধ্বস্ত হয়েছিল? চুক্তির চেয়ে 50% বেশি দামে সরকার কেন কিনছে এলএনজি? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পরীক্ষা নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার অভিযোগে প্রাণ গেল 17 বছরের কলেজ ছাত্রী আয়েশা আফরিনের। পরিবারের দাবি, চিকিৎসকের অবহেলা ও তড়িঘড়ি করে বুক থেকে নাভি পর্যন্ত পেট কেটে অস্ত্রোপচার করায় তার মৃত্যু হয়েছে। ফরিদপুরে শুক্রবার রাতে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর শনিবার সকালে অন্য একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ঘটনার পর অভিযুক্ত চিকিৎসকের খোঁজ মিলছে না। এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিদিনই হিসেবের বাইরে চলে যাচ্ছে প্রায় 20 কোটি ঘনফুট গ্যাস, যার আর্থিক মূল্য প্রায় 14 কোটি টাকা। সিস্টেম লসের নামে এই গ্যাস চুরির ফলে বছরে ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় 5110 কোটি টাকা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, অনুমোদিত কারিগরি ক্ষতির বাইরে এই পুরো অংশই মূলত গ্যাস চুরি, অবৈধ সংযোগ ও ব্যবস্থাপনাগত দুর্বলতার ফল। অন্যদিকে এই বিপুল অপচয়ের বোঝা সামলাতে সরকারকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালের কণ্ঠ। পেট্রো বাংলার তথ্য অনুযায়ী 2018-19 থেকে 2025-26 অর্থ বছর পর্যন্ত 8 বছরে গ্যাস খাতে সরকারের ভর্তুকির পরিমাণ দাঁড়িয়েছে 51,366 কোটি টাকা। শুধু চলতি অর্থ বছরেই এলএনজি আমদানিতে ভর্তুকির পরিমাণ বেড়ে প্রায় 14,600 কোটি টাকায় পৌঁছেছে। আবাসিকে প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ তামিম গণমাধ্যমটিকে বলেন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় কারিগরি ক্ষতি সর্বোচ্চ 2% হতে পারে। এর বেশি যে 6 থেকে 7% ক্ষতি দেখানো হচ্ছে, তার পুরোটাই কার্যত গ্যাস চুরি। ঘুম থেকে উঠে ছাদে যাওয়ার জন্য ঘরের ভেতরে রাখা লোহার সিঁড়িতে হাত দেন হাসিনা বেগম। মুহূর্তে বিদ্যুতায়িত হয়ে সেখানে আটকে যান তিনি। তাকে বাঁচাতে এগিয়ে আসেন নাতনি মিম ও ভাতিজি আশা। তারাও বিদ্যুতায়িত হন। একে একে প্রাণ হারান 3 জনই। পুরো পরিবারে এখন শোকের মাতম, থামছে না স্বজনদের আহাজারি। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর বাদুরতলা এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। এআই ক্যামেরা ব্যবহার করে যান চলাচলের 4টি অপরাধ নিয়ন্ত্রণে সাফল্য দাবি করে সড়কে আরও 2টি অপরাধ নির্মূলে কঠোর হওয়ার ঘোষণা ঢাকা মহানগর পুলিশ ডিএমপির। এবার পুরো শহর নিয়ন্ত্রণে বসানো হবে আরও 1500 ক্যামেরা। সামনের দিনগুলোতে সিট বেল্ট না বাঁধা এবং গাড়ি চালানোর সময়ে মোবাইল ব্যবহারকে অপরাধ হিসেবে গণ্য করে মামলা করার পরিকল্পনা করছে পুলিশের ট্রাফিক বিভাগ। ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান বলেন, ভীষণ অফেন্স হিসেবে আমরা দেখি উল্টো পথে আসাটাকে। পর্যায়ক্রমে আমরা আরও বিষয় যোগ করব। সিট বেল্ট বাঁধা, ফোনে কথা বলা, এগুলো যোগ হচ্ছে। 2025 সালের 21 জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় স্কুলের শুধু শিক্ষার্থীদের মধ্যে মৃত্যু হয় 28 শিশুর। এর সঙ্গে যুদ্ধ বিমানটির পাইলট, স্কুলটির শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের মৃত্যু যোগ করলে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ায় 36 জন। ভয়াবহ এই বিমান দুর্ঘটনার পরপরই 9 সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করা হয়। 3 মাসেরও বেশি সময় ধরে তদন্ত শেষে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ওই তদন্ত রিপোর্ট জমা দেয় কমিশন। বিবিসি বাংলা তার এক প্রতিবেদনে এর বিস্তারিত তুলে ধরেছে।
বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম গত বছর ২১ জুলাই আনুমানিক দুপুর 12:30টার দিকে FT-7 বিমান নিয়ে তার প্রথম একক ফ্লাইট পরিচালনা করেন। আর দুপুর 1:11:59 বিমানটি বিধ্বস্ত হয়। কোনো কারিগরি ত্রুটি না থাকার পরেও ঠিক কী কারণে বিমানটি হঠাৎই বিধ্বস্ত হলো সে ব্যাপারে বাহিনীটিও তদন্ত করেছে। প্রতিবেদনে বিমানটির ফ্লাইট ডেটা রেকর্ডার বা FDR এর তথ্য বিশ্লেষণ করে বলা হয়, বিমান চলাকালে ইঞ্জিনের অবস্থা, হাইড্রোলিক সিস্টেম ও কন্ট্রোল সিস্টেম থেকে কোনো ওয়ার্নিং সিগন্যাল পাওয়া যায়নি। কিন্তু বিমানটি বেস থেকে ফাইনালে পাক নেওয়ার সময় মাত্র 4 সেকেন্ডের ব্যবধানে ব্যাংক অ্যাঙ্গেল 59 ডিগ্রি থেকে 65.3 ডিগ্রিতে বৃদ্ধি পায়। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ অ্যাটাক অতিক্রম হওয়ার পর বিমানটি স্টল কন্ডিশনে চলে যায়। পরে পাইলট চেষ্টা করেও ব্যাংক অফ অ্যাঙ্গেল কমিয়ে বিমানটিকে আর নিয়ন্ত্রণে আনতে পারেননি। ফলে ক্রমাগত উচ্চতা হারিয়ে বিমানটি বিধ্বস্ত হয়। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি লেফট টার্ন করতে যাচ্ছিল ল্যান্ডিং করতে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও থেকে বিমানটি বিধ্বস্ত হওয়ার পূর্বে বিমানের উইন্ডশিল্ডে একটি কালো দাগ দেখা যায়। এই কালো দাগ পাখি বা উড্ডীয়মান কোনো বস্তুর আঘাতে হতে পারে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। তার পরপরই পাইলট নিয়ন্ত্রণ হারায়। বিশেষজ্ঞরা জানান, পাখি বা উড্ডীয়মান কোনো বস্তুর এই আঘাত পরিহার করতেই হয়তো পাইলট তৎক্ষণাৎ কন্ট্রোল স্টিক টেনে বিমানের গতিপথ পরিবর্তন করার চেষ্টা করেন, যার ফলে হঠাৎ ব্যাংকিং কোণের অস্বাভাবিক বৃদ্ধির ঘটনাটি ঘটে থাকতে পারে। এটিসি রেকর্ড পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদনে বলা হয়, দুপুর 1:12:48 শুধুমাত্র একটি ইজেক্ট কমান্ড পাওয়া গেছে। বিমান বাহিনীর অভ্যন্তরীণ রিপোর্টের বরাতে তদন্ত কমিশনের প্রতিবেদনে বিমান দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের অনিয়মিত উড্ডয়ন প্রশিক্ষণকে উল্লেখ করা হয়েছে, যার ফলে বিমানটির নিয়ন্ত্রণে নিহত পাইলট সঠিক ও কার্যকর প্রতিক্রিয়া দেখাতে পারেননি। দুর্ঘটনায় বিধ্বস্ত FT-7 বিমানটি রক্ষণাবেক্ষণের ইতিহাস পর্যালোচনা করে তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটির কারিগরি রক্ষণাবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী করা হয়েছিল। বিবিসি বাংলার প্রতিবেদনে এইসব তথ্য উঠে আসে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার খুব অল্প সময়ের মধ্যেই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পর আগুনের শিখার আকার কমে এলেও তীব্রতা যথেষ্ট বেশি ছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভবনটিতে একটি মাত্র বের হওয়ার পথ বা সিঁড়ি ছিল। বিমানটি বিধ্বস্ত হয়েছে ঠিক সেই সিঁড়ির সামনেই, যে কারণে প্রাণহানি বা হতাহত বেশি হয়েছে। তদন্ত কমিশন হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানে ব্যবস্থা নিতে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল। ABM আসাদুজ্জামান, এশিয়া পোস্ট। মূলত মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে স্পট মার্কেট থেকে একসঙ্গে 20,000 কোটি টাকার LNG আমদানি করতে যাচ্ছে সরকার। আগামী আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত 5 মাসে 10টি কোম্পানির কাছ থেকে এই LNG কেনা হবে। সরকার টু সরকার G2G চুক্তির আওতায় জ্বালানি বিভাগ এই LNG কিনছে। প্রতি ইউনিট LNG দর দেয়া হয়েছে $17 থেকে $19, যার ফলে দীর্ঘমেয়াদে চুক্তির চেয়ে 50% বেশি টাকা দিতে হবে বাংলাদেশকে। বেশি দামে স্পট মার্কেট থেকে LNG কেনা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সে আলোচনায় যাওয়ার আগে স্পট মার্কেট বলতে কি বোঝায় তার ব্যাখ্যা দেওয়া দরকার। খুব সহজে বলা যায়, এই বাজারে ক্রেতা সম্পূর্ণ অর্থ পরিশোধ করে সরাসরি পণ্যের মালিকানা বুঝে নেন। এই প্রক্রিয়ায় LNG কেনা যুক্তি হিসেবে পেট্রোবাংলার ভাষ্য হচ্ছে, স্পট মার্কেট থেকে একসঙ্গে বেশি করে কিনলে সস্তায় LNG পাওয়া যেতে পারে। এমন চিন্তা থেকেই G2G নীতিমালার আওতায় বিভিন্ন সরবরাহকারীকে প্রস্তাব দেয়া হয়। এর মধ্যে 5 মাসের বিভিন্ন সময় LNG সরবরাহে আগ্রহ দেখিয়ে ভিটল, USA, টোটাল এনার্জি UK সহ বিভিন্ন কোম্পানি গত মঙ্গলবার অনলাইনে দরপত্র জমা দিয়েছে। বৃহস্পতিবার তাদের প্রস্তাবের মূল কপি পেট্রোবাংলার কাছে পাঠানো হয়েছে। 10টি কোম্পানির ইউনিট প্রতি দর দিয়েছে $17 থেকে $19 পর্যন্ত, যদিও স্পট মার্কেটে এখন চলছে প্রতি ইউনিট $20 বেশি। প্রতি কার্গো LNG আমদানি করতে সরকারকে 650 থেকে 700 কোটি টাকা ব্যয় করতে হয়।
এই হিসেবে 30 কার্গোর জন্য এলএনজি আমদানি করতে 20,000 কোটি টাকার বেশি খরচ হতে পারে বলে জানা গেছে। চড়া দামের কারণে এলএনজি আমদানি দেশের ডলার রিজার্ভের উপর সাময়িক চাপ তৈরি করলেও শিল্প কারখানা সচল রাখা এবং আসন্ন মাসগুলোতে লোডশেডিং নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।